আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ইন্ট্রোডাকশন টু বিজনেস, এই কোর্সটির চ্যাপ্টার 10 অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে। তো ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে কিন্তু আমি অনেক কিছুই আলোচনা করেছি, যেখানে সংরক্ষণ বাণিজ্য নীতি ছিল, আবার অবাধ বাণিজ্য নীতিও ছিল। সেখানে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করেছি আমরা। তো আজকে আমরা সেরকমই একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার টপিকটি হচ্ছে অ্যাটেম্পট রিডিউসিং ট্রেড ব্যারিয়ার, অর্থাৎ বাণিজ্যে বাধা দূর করার প্রচেষ্টা। তো এই যে বাণিজ্যের বাধা দূর করার যে প্রচেষ্টা, এ সম্পর্কে কিছু উদ্যোগ নিয়ে আমি আজকে আমার ক্লাসটি সাজিয়েছি, যেটা সম্পর্কে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো শুরুতেই তাহলে আমরা একটু আলোচনার প্রথম টপিকটি দেখে নিই। দেখো, লেখা আছে ট্রেড এগ্রিমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ মানে শুল্ক যে মানে বাণিজ্য চুক্তি এবং সংস্থা, এ সম্পর্কে মূলত প্রথমে আলোচনা করব। দেখো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সম্পন্ন হলো, এরপরে কিন্তু অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়েছিল, যেটা শুধু নির্দিষ্ট কয়েকটা দেশে নয়, সারা পৃথিবীর বহু দেশেই পড়েছিল। এবং সেই পরিস্থিতিতে প্রত্যেকটা দেশ কিন্তু সংরক্ষণ নীতি গ্রহণ করেছিল। প্রত্যেকেই তার নিজ দেশের বাণিজ্যকে বাঁচানোর উদ্দেশ্যেই মূলত এই সংরক্ষণ নীতিটা গ্রহণ করেছিল। ফলে অবাধ যে বাণিজ্য ছিল সেই বিষয়টা কিন্তু ছিল না। আর যেহেতু প্রত্যেকটা দেশ প্রত্যেকটা পণ্যদ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, সেহেতু তাদের কিন্তু অন্য দেশের উপর ডিপেন্ড করেই চলতে হতো। ফলে যখন এই বিভিন্ন দেশগুলো সংরক্ষণ বাণিজ্য নীতি গ্রহণ করে, তখন কিন্তু একটা মন্দা অবস্থায় পড়ে যায় বিশ্ব অর্থনীতি। তো এই যে বিশ্ব অর্থনীতিকে আরও চাঙ্গা করার উদ্দেশ্যে, গতিশীল করার উদ্দেশ্যে 33টি দেশ মিলে 1947 সালে কিন্তু এই যে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে, এবং তারা একটি নির্দিষ্ট প্রস্তাবে একসাথে সবাই সম্মতি প্রদান করে। ফলে কি হয়, তাদের মধ্যে যে প্রত্যেকটা দেশের মধ্যে যে শুল্ক নিয়ে একটা ঝামেলা, বা প্রত্যেকটা দেশের যে সংরক্ষণ নীতি, সেটার অ্যাগেনিস্টে তারা কিছু মতবাদ বা মতামত বিনিময় করে। ফলে সেখান থেকে যে ডিসিশনটা আসে সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশ তাদের শুল্ক নিয়ন্ত্রণ করবে বা শুল্ক কমাবে। এর ফলে কিন্তু অবাধ বাণিজ্যের একটা ধারা সৃষ্টি হবে, এবং সেটা প্রত্যেকটা দেশের বাণিজ্যের জন্য কিন্তু ইতিবাচক ফলাফল বয়ে আনবে। এই উদ্দেশ্যেই মূলত ওই 33টা দেশ একত্রিত হয়েছিল। এবং তারা আরও একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গ্যাটকে চালু রাখার উদ্দেশ্যে বা চলমান রাখার উদ্দেশ্যে তারা ওয়ার্ল্ড ট্রেড ব্যাংক প্রতিষ্ঠা করবে, যেটা 1995 সালে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা করবে, যেটা 1995 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 1995 সালে আসলে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে, যেটা উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে হয়েছে। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কিন্তু আবার একদিনে হয়ে যায়নি। সেই 47 সালের পরে সেটা কিন্তু 1995 সালে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তো তার আগে কি হয়েছিল? তার আগে বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন দেশের সামিটগুলোতে তারা এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছিল। অ্যাট লাস্ট সেটা উরুগুয়ে রাউন্ডে গিয়ে কিন্তু মানে সিদ্ধান্ত হয় যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা স্থাপন করা হবে। তো এবার আসি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে আমরা যদি বলি, এটি প্রতিষ্ঠিত হয়েছিলই মূলত এই বাণিজ্যের যে বাধাগুলো আসে সেই বাধাগুলো দূর করার উদ্দেশ্যে। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করে যে বিভিন্ন অঞ্চলগুলোতে যে অবাধ বাণিজ্য চলমান রয়েছে বা বাণিজ্যের যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে, সেটা যদি কোনো অনৈতিক কারণে বাধাগ্রস্ত হয় বা
অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্বারা বাধাগ্রস্ত হয়, তাহলে সেই বাধা যাতে তারা দ্রুত অপসারণ করতে পারে এবং বাণিজ্যের যে স্বাভাবিক গতি সেই গতিটাকে যাতে তারা চলমান রাখতে পারে, এই উদ্দেশ্যেই মূলত কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটাকে মানে স্থাপন করা হয়েছিল। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা, এটা যেটা আমি বলছিলাম, এটার মূল কাজ কি? এটার মূল কাজ হচ্ছে যে কোনো দেশ হয়তো কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল কোনো একটা নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট শিল্প সেক্টরে, তো এটা বা কোনো বিতর্কিত কোনো আইন প্রণয়ন করলো যেটা মানে বাণিজ্যের জন্য, অবাধ বাণিজ্যের জন্য বাধার সৃষ্টি করবে। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ট্রেড সংস্থাটি করে কি, যে তাদেরকে নির্দেশ দেয় যে ওই বাণিজ্য বাধাটি দূর করার জন্য। তবে এক্ষেত্রে কথা আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু কোনো আইনগত ক্ষমতা নেই কোনো দেশকে গিয়ে বাধ্য করবে যে এটা আইনগতভাবে মানে দূর করার। তারা নির্দেশ করতে পারে, অনুরোধ করতে পারে, কিন্তু তারা আইনগত কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করতে পারে না। তো এই ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এরপরে দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পরে কিন্তু চলে আসলো ফিনান্সিয়াল সাপোর্ট ফর ট্রাভেল কান্ট্রিজ। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে তো বাণিজ্যের মানে গতিশীলতার সৃষ্টি হলো, ঠিক আছে, কিন্তু সবগুলো দেশ কি সমভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নত? তারা কি বিশ্ব বাণিজ্যের সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারছে? তো দেখা গেল যে ফার্স্ট ওয়ার্ল্ড অর্থাৎ ধনী দেশগুলো কিন্তু এই বিশ্ব বাজারের যে ব্যবসাটা রয়েছে সেই বাণিজ্যটার অধিকাংশটাই তারাই নিয়ন্ত্রণ করছে। এখানে উন্নয়নশীল দেশ বা উন্নত বা অনুন্নত দেশগুলোর কিন্তু সেভাবে পার্টিসিপেশন নেই। ফলে তাদেরকে এই অবাধ বাণিজ্যে বা বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গ্রহণ করার উদ্দেশ্যে, তাদেরকে বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণ করানোর উদ্দেশ্যেই তখন দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কিন্তু তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। তাহলে কোন দুটি প্রতিষ্ঠান? একটি হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF, আরেকটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। তো IMF সম্পর্কে আমরা সবাই জানি যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে, যার সদস্য সংখ্যা বর্তমানে আছে 189টি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিভিন্ন উন্নয়নশীল দেশ তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে, আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অর্থনীতির জায়গাকে আরও গতিশীল করা। আমরা যদি উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারি যে 1980-র দশকে মেক্সিকোকে, এছাড়া 1990-এর দশকের শেষ ভাগে যেমন মেক্সিকো, রাশিয়া, আর্জেন্টিনাকে কিন্তু IMF লোন দেয়, এবং সেই লোনের ফলে তারা যেমন তাদের অর্থনৈতিক দিকটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছে, সেই সাথে কিন্তু IMF এমনি এমনি লোন দিয়ে দেয় না। IMF-এর নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। প্রত্যেকটা লোন যখন চুক্তি করা হয়, মানে ঋণ চুক্তি করা হয়, তখন কিন্তু IMF কিছু শর্ত দেয় এবং সেই শর্ত পূরণ সাপেক্ষে কিন্তু এই লোনটিকে গ্রহণ করতে হয়। যেমন 1980 সালের দিকে যখন মেক্সিকোকে লোন দেওয়া হয়, সে সময় তাদেরকে কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছিল। যেমন সে শর্তগুলো ছিল, কিছু সরকারিকরণ মানে সরকারিকৃত প্রতিষ্ঠানকে কি করতে হবে, যে তাদের বেসরকারি করে দিতে হবে, মানে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানগুলোকে এখন বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। এছাড়াও কিছু প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করে দিতে হবে। আবার কিছু প্রতিষ্ঠানকে কিন্তু আর্থিক প্রণোদনা দিয়ে তাদের যে অর্থনীতির বিষয়টা আছে সেটাকে আরও শক্তিশালী করতে হবে এবং অর্থনীতিতে একটা স্বস্তি ফিরিয়ে আনতে হবে। মানে এখানে তুমি আমরা যদি একটু আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করি, দেখো আমাদের যেমন আদমজি পাটকল বন্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? লোকসান দিতে দিতে বন্ধ হয়ে গেছে। অথচ ধরো যশোরে যে পাটকলটি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে আরও বড় হয়েছে, কারণ সেটা বেসরকারি খাতে ছিল। তার মানে এখানে ব্যবস্থাপনা যে অবকাঠামো ছিল সেখানে নিয়ন্ত্রণ ছিল না, স্বচ্ছতা ছিল না, জবাবদিহিতা ছিল না। ফলে যেখানে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখেছে, সেখানে এই সরকারি বা জাতীয়করণকৃত প্রতিষ্ঠানগুলো কিন্তু লসের মুখে পড়ে, লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে গেছে। তো এই জাতীয় প্রতিষ্ঠান মানে হয়তো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য
বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যেটা সরকারি খাতে আনাটা জরুরি, সেই প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণ করার জন্য এরকম বিভিন্ন শর্ত দিয়ে তারপরে কিন্তু IMF এই উন্নয়নশীল দেশগুলোকে লোন দিয়েছিল। বর্তমানেও দিচ্ছে, তারা লোন দিচ্ছে, এবং সেটা এই এছাড়া আরও শর্ত দেয় যে বাণিজ্য উদার করতে হবে। অর্থাৎ তোমাদের যে কোনো দেশেরই হতে পারে, সেই দেশের যদি কোনো সংরক্ষণ নীতি থাকে যার কারণে অবাধ বাণিজ্যে বাধাগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা সেই বাণিজ্য বাধাটা দূর করার জন্য ওই সরকারগুলোকে চাপ দেয় যারা লোন গ্রহণ করে। তো কিছু শর্ত দিয়েই আসলে IMF লোন দেয়। তবে অবশ্যই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে IMF অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ বেশ বড় অ্যামাউন্টের লোন প্রদানের মাধ্যমে যেহেতু একটি দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করার উদ্দেশ্যে লোন দিয়ে থাকে, সেহেতু অবশ্যই সেই দেশগুলো লোন পেয়ে উপকৃত হয় এবং তারাও কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদার হতে পারে। এবং অংশীদার শুধু না, তারা গুরুত্বপূর্ণ হয়তো ব্যবসায়িক জোনের সদস্য হয়ে যায়, এবং তারা তাদের যে মানে অর্থনীতিটা রয়েছে সেটাকে তারা আভ্যন্তরীণ বাণিজ্য দ্বারা এবং আন্তর্জাতিক বাণিজ্য দ্বারা কিন্তু আরও শক্তিশালী করতে পারে। তো এক্ষেত্রে কিন্তু IMF সাহায্য করে থাকে। এরপরে দেখো আছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকও প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। 1944 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এটা মানে অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেই মানে ওই যে বৈশ্বিক মন্দাভাব দূর করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছিল এই ওয়ার্ল্ড ব্যাংকের। এবং ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে কাদের জন্য? ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু কাজ করে এই অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্যই মূলত কাজ করে থাকে। তো এই যে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে তারা আর্থিক সহায়তা প্রদান করে থাকে, এবং দেখা যায় যে তাদের যে দাতা দেশগুলো রয়েছে, যেমন আমেরিকা, তারপরে হচ্ছে জাপান, তাদের যে প্রদত্ত অ্যামাউন্ট রয়েছে যেটা তারা দান করে বা দাতা হিসেবে তারা দেয়, সেই অ্যামাউন্ট থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রায় $30 মিলিয়ন ঋণ সরবরাহ করে থাকে এই অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে, যাতে অনুন্নত দেশগুলো বিশ্ববাজারে বা আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য, তাদের সেবাগুলোকে তারা নিয়ে আসতে পারে এবং তারা সেখানে এই পণ্য এবং সেবার বিনিময় করতে পারে। তো এক্ষেত্রে একটা কাজ হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু কতগুলো শাখার মাধ্যমে কাজগুলো করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক শুধু ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে না, এটার অনেকগুলো উইংস আছে, সেই উইংসের মাধ্যমে এক এক সেক্টরে একটি লোন দিয়ে থাকে। তোমরা জানো সফট লোনের আছে, মানে সফট লোনের জন্য আলাদা জোন, হার্ড লোনের জন্য আলাদা জোন, উইংস এগুলো রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF দুটোই কিন্তু আমেরিকাতে প্রতিষ্ঠিত, এদের হেডকোয়ার্টার ওয়াশিংটনে, এবং সেখান থেকেই তারা মূলত কার্যক্রম পরিচালনা করে থাকে। তো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে যেটা বলছিলাম যে এটা আসলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ফাইন্যান্স বা আর্থিক যে দিকটা আছে সেটাকে আসলে নিয়ন্ত্রণ করে থাকে। যে সবার মানে এটা প্রত্যেকটা উন্নত দেশগুলোকে না, আসলে অনুন্নত দেশগুলোকে তাদের যে পুষ্টি, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের যে সামাজিক পরিষেবাগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু আসলে ঋণ দিয়ে থাকে, এবং সেটা দরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্য মূলত এই আর্থিক সহায়তাটা প্রদান করা হয়ে থাকে। আর তোমরা যদি জানতে চাও যে আমাদের যে অবকাঠামোগত উন্নয়নগুলো হয় সেগুলোতে কারা লোন দেয়, আসলে সেগুলোতেও কিন্তু অনেক সময় এই ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন শাখা আলাদা আলাদা উইংস থেকে লোন আসে। আবার ধরো আঞ্চলিক যে অর্থনৈতিক জোটগুলো আছে সেখান থেকেও আসতে পারে, যেমন ADB, জাইকা, মানে যারা আঞ্চলিক যে সাহায্যকারী সংস্থাগুলো আছে তারাও লোন দেয়। তো আমরা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক করছি সেহেতু ওয়ার্ল্ড ব্যাংক আমাদের মূলত কি যেটা বললাম যে পুষ্টি, স্বাস্থ্য সেবা, শিক্ষা বা বিভিন্ন সামাজিক পরিষেবাগুলোর জন্য লোন দিয়ে থাকে। তো এরপরে আসি ট্রেডিং ব্লকসটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই এটা থেকে মোটামুটি কোশ্চেন থাকে। তো ট্রেডিং ব্লকসটা কি? ট্রেডিং ব্লকসটা হচ্ছে আসলে এই যে বিভিন্ন দেশগুলো মিলে যে আঞ্চলিক জোট বানায়, নিজেদের মধ্যে যে অর্থনৈতিক যে সীমারেখা আছে সেই সীমারেখাটাকে, মানে যে সীমানাটাকে আছে সেই সীমানাটাকে তারা দূর করে তারা
অবাধ বাণিজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের যে অর্থনৈতিক চাকাকে গতিশীল করে, সেই যে জোটটা, সেটাকে বলা হচ্ছে আসলে ট্রেডিং ব্লকস। তো তোমরা অ্যান্সারে অনেক সময় লেখো বাণিজ্য বাধা, বিভিন্ন বাধা লেখো, তো আমরা হয়তো 0 দিয়ে দিই, কারণ তোমরা আসলে বিষয়টা বুঝোই না। তো আমি আজকের জন্য আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করে শুনবে যে ট্রেডিং ব্লকসটা আসলে কি। এখানে ব্লকস মানে বাধা না, এখানে ব্লকস মানে আমরা যেমন বলি না যে এই ব্লকে তার বাসা, ওই ব্লকে আরেকজনের বাসা, এরকম ব্লক ব্লক ভাগ করা থাকে, এটা সেই ব্লক। মানে এখানে এক একটা অর্থনৈতিক জোন, যেমন আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, নাফটা, যেমন আমাদের আছে সার্ক, সাপটা, আসিয়ান, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা অর্থনৈতিক জোট, তাই না? এই জোটগুলোকেই মূলত বলা হচ্ছে ট্রেডিং ব্লকস। অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন দেশগুলো কী করলো, যে তারা তার মানে অর্থনীতির দিক থেকে আরও সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তারা নিজেদের মধ্যে দূরত্ব দূর করে সীমানা, মানে দেশীয় যে সীমানা আছে, বর্ডার, সেটাকে উন্মুক্ত করার মাধ্যমে প্রত্যেকটা দেশ অর্থনীতি মানে উৎপাদন এবং ভোগের যে সুবিধা সেটা নিতে চাইলো। ফলে তারা অঞ্চলভিত্তিক জোট গঠন করে নিজেদের মধ্যে সেই বাণিজ্য বাধাগুলোকে দূর করে তারা শুল্ক, ট্যাক্স, ট্যারিফ বা বিভিন্ন যে আর্থিক নীতিমালা রয়েছে সেগুলোকে সহনশীল মাত্রায় নিয়ে তারা তাদের যে ব্যবসায় কার্যক্রম বা বাণিজ্যিক কার্যক্রমটাকে আরও গতিশীল করার উদ্দেশ্যে জোট গঠন করে। এই যে জোটগুলো গঠন হলো, এটাকে বলা হচ্ছে ট্রেডিং ব্লকস। যেমন আমি যদি বলি যে সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, তারা কিন্তু মার্কোসুর নামে একটি অর্থনৈতিক জোট গঠন করেছে। এই 4টি দেশ তাদের যে উৎপাদিত পণ্য এবং সেবা সেটা যাতে এক দেশ থেকে আরেক দেশে সহজে বিনিময় করা যায় সেই উদ্দেশ্যে। তার মানে এখানে তারা যে জোট করেছে, এই 4টা দেশ কিন্তু সেই জোটের সুফল ভোগ করছে, যেটা সাউথ আফ্রিকার যে আরও অন্যান্য দেশগুলো রয়েছে তারা কিন্তু ভোগ করছে না, তাই না? যেহেতু তাদের সাথে এই 4টা দেশের এই জোট নেই। তো এটাই আসলে বিষয় যে বিভিন্ন দেশ, পৃথিবীর যে মহাদেশগুলো রয়েছে সেখানে বিভিন্ন দেশগুলো মিলে তারা কিন্তু বিভিন্ন জোট গঠন করার মাধ্যমে নিজেদের বাণিজ্য বাধা দূর করার মাধ্যমে অবাধ যে মুক্ত বাণিজ্য, সেই মুক্ত বাণিজ্যের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক চাকাকে আরও গতিশীল করেছে, আরও বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। তো এবার আমরা এই ট্রেডিং ব্লকসগুলোর মধ্যে থেকে পড়ব নাফটা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তো নাফটা বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, এটি মূলত গঠিত হয়েছিল এই যে উত্তর আমেরিকার যে 3টি দেশ রয়েছে। উত্তর আমেরিকায় কিন্তু 11টি দেশ। আমরা অনেকেই মনে করি যে আমেরিকা মানে ইউএসএ, কানাডা আর মেক্সিকো মিলে উত্তর আমেরিকা শেষ, আসলে কিন্তু তা নয়। এখানে আরও দেশ রয়েছে, যেমন নিকারাগুয়া, তারপরে হাইতি, মানে ওই ওয়েস্ট ইন্ডিজ, এই দেশগুলো কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তো তোমরা যখন বাংলা মানে পৃথিবীর ম্যাপ দেখবে তখন আসলে দেখতে পাবে যে ওই মহাদেশগুলোর মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে। যেমন গুয়েতেমালা, আমরা যদিও বলি মধ্য আমেরিকা, কিন্তু মধ্য আমেরিকা আসলে কোনো মহাদেশ না, তাই না? গুয়েতেমালা, পানামা সিটি বা পানামা, এগুলো আসলে এই উত্তর আমেরিকার মধ্যে অবস্থিত। আচ্ছা, আমি যেটা পড়াচ্ছিলাম তোমাদেরকে নাফটা, দেখো এই যে নাফটা, যেহেতু এই উত্তর আমেরিকার 3টি দেশ ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এই 3টি দেশের অর্থনীতি কিন্তু বৃহৎ অর্থনীতি। তো এই যে 3টি দেশের এই বৃহৎ অর্থনীতিকে তারা তাদের সীমানাটা, মানে অর্থনৈতিক যে সীমা বাধা রয়েছিল, বাউন্ডারি রয়েছিল, সেটাকে তারা কিন্তু ওমিট করে দিয়ে তারা তাদের মানে ব্যবসায়িক কার্যক্রমকে অবাধ করে দিয়েছে। ফলে তারা খুব সহজেই ব্যবসা করতে পারছে। আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে। যেমন মানে কানাডার যে উত্তরাঞ্চল, সেই উত্তরাঞ্চল থেকে শুরু করে মেক্সিকোর যে দক্ষিণাঞ্চল, এই কানাডার উত্তরাঞ্চল থেকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের যে 3টি দেশ, তারা কিন্তু তাদের প্রত্যেকের যে
মানে সুবিধাগুলো রয়েছে, প্রাকৃতিক সুবিধা প্লাস তাদের যে তৈরিকৃত সুবিধা, সবগুলো ভোগের মাধ্যমে তারা কিন্তু তাদের সর্বোত্তম যে উৎপাদন ব্যবস্থা সেটাকে তারা গঠন করতে পেরেছে, এবং তাদের যে উৎপাদিত পণ্য এবং সেবা সেটা কিন্তু তারা স্বাধীনভাবে বাণিজ্য করতে পারছে এই 3টি দেশ। এবং 3টি দেশের অর্থনীতি কিন্তু বৃহৎ। যদিও আমরা বলি যে আমেরিকা এবং কানাডা উন্নত, মেক্সিকো কিন্তু উন্নত রাষ্ট্রে পড়ছে না, কিন্তু মেক্সিকোর অর্থনীতিও কিন্তু বিশাল। তো এই যে 3টি দেশ তাদের এই চুক্তির মাধ্যমে তারা কি করছে, তারা নিজেরা কিন্তু অত্যন্ত লাভবান হচ্ছে। কারণ এই 3টি দেশের যে প্রাকৃতিক সম্পদ এবং কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞান, এগুলো ব্যবহারের মাধ্যমে তারা তাদের ভোক্তাদের কাছে কিন্তু সর্বোত্তম পণ্যটা, সর্বোচ্চ সেবাটা পৌঁছে দিচ্ছে, এবং সেটা পৌঁছে দিচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে। এবং এতে কিন্তু 3টা দেশই লাভবান হচ্ছে। মানে এখানে বাণিজ্যের যেহেতু কোনো বাধা নাই, সেখানে ট্যাক্স, শুল্ক, ট্যারিফ এগুলোর সম্পর্কেও কিন্তু তারা ছাড় পাচ্ছে। ফলে তাদের যেমন উৎপাদন ব্যয় কমে যাচ্ছে, আবার লাভের পরিমাণও বেড়ে যাচ্ছে, আবার ভোক্তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী সেরা পণ্যটা পাচ্ছে। ফলে সেখানে কিন্তু একটা শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা যেমন গড়ে উঠেছে, সেটা কিন্তু আবার সাস্টেনেবলও হচ্ছে। তো এইটাই ছিল নাফটা সম্পর্কে আমার আলোচনা। এবার আসি দ্য ইউরোপীয় ইউনিয়ন। দেখো, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বাণিজ্যের বাধা দূর করার জন্য আরেকটি প্রতিষ্ঠান। যেমন দেখো, যখন 1950-এর দশকে ইউরোপের প্রায় 40টির বেশি দেশ কিন্তু তাদের মানে একত্রিত অর্থনৈতিক সংস্থা গঠনে আগ্রহী হয়েছিল, যার ফলশ্রুতিতে তারা ইইসি বা ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রসারণ সংস্থাটি গঠন করেছিল। তো এই যে ইইসি গঠন করেছিল, মূলত 6টা দেশ তার সদস্য ছিল, কিন্তু পরবর্তীতে তোমরা যদি এখন তাকাও তাহলে দেখবে যে ইউরোপীয় ইউনিয়ন নামে তাদের কিন্তু প্রায় 27টি দেশের সদস্য সহ একটি সংস্থা রয়েছে। তো এই যে একটি সংস্থা যা ইউরোপের 27টি দেশ যার সদস্য, এই সংস্থাটা কি করছে, এই 27টি সদস্য দেশকে কিন্তু অবাধ বা মুক্ত বাণিজ্যের সুবিধা দিচ্ছে। ফলে এই যে মুক্ত বাণিজ্যের সুবিধা দিচ্ছে, এর ফলে কিন্তু আসলে কি হচ্ছে দেখো, মুক্ত বাণিজ্যের সুবিধার কারণে প্রত্যেকটা দেশই তাদের উৎপাদিত পণ্যটি খুব সহজেই অন্য দেশের ভোক্তার কাছে পৌঁছে দিতে পারছে। ফলে তাদের যেমন প্রোডাকশন ব্যয়টা কমছে, তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হচ্ছে, এবং তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে পারছে। এবং যেই দেশের যে প্রোডাক্টটি নেই, তারা অন্য দেশ থেকে খুব সহজে, খুব কম মূল্যে সর্বোত্তম সেবাটা তারা তাদের গ্রাহকদেরকে, তাদের ভোক্তাদেরকে পৌঁছে দিতে পারছে। ফলে দেশের জনগণ সেখানে যেমন তুষ্টতা লাভ করছে, তেমনি তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যটি পেতে কিন্তু খরচ করতেও দ্বিধাবোধ করছে না, যেহেতু তারা তাদের চাহিদা অনুযায়ী পণ্যটি হাতের কাছে পেয়ে যাচ্ছে। তো এই যে একটা সুবিধা প্রত্যেকটা দেশ ভোগ করছে, ফলে তাদের যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, তাদের কিন্তু ভোক্তা শ্রেণীও বাড়ছে, মানে ক্রেতা বাজারটাও বড় হচ্ছে এবং উৎপাদনের পরিমাণও বাড়ছে। ফলে তাদের কিন্তু যেহেতু এখানে চাহিদা এবং যোগানের একটা সমতা রয়েছে, ফলে তাদের যে ব্যালেন্সটা রয়েছে, বাণিজ্যের যে ভারসাম্যটা রয়েছে, সেটা কিন্তু যেমন শক্তিশালী তেমন সাস্টেনেবল। ফলে তারা কিন্তু উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারছে, যেটা অনুন্নত বা মানে উন্নয়নশীল দেশগুলো এখনও ওই ধরনের মানে প্রক্রিয়াতে হয়তো সম্পূর্ণভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারেনি। তো ইউরোপীয় ইউনিয়ন থেকে রিসেন্টলি হয়তো তোমরা সবাই জানো যে ব্রেক্সিট হচ্ছে, ইংল্যান্ড বের হয়ে গেছে। তো এটা আবার তাদের নিজস্ব নীতি, তারা আবার সংরক্ষণবাদ বাণিজ্যের দিকে চলে যাচ্ছে। তো এটা ব্যতিক্রম। কিন্তু এই যে আমি সংস্থাগুলোর কথা বললাম, এখানে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF, নাফটাস, তারপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এরা প্রত্যেকেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূর করার জন্যই চেষ্টা করছে। ফলে এই দেশগুলোকে, মানে এই সংস্থাগুলো, এই দেশগুলো কিন্তু দেখো তাদের অর্থনীতিকে কিন্তু আরও শক্তিশালী করতে পারছে। আর অপরদিকে যদি আমরা আমাদের দেশের যে আঞ্চলিক জোট, অর্থনৈতিক জোটগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু দেখবে যে আমাদের ভিতরে এখনও কিন্তু সেই যে ব্যবসায়ের যে সীমা না, মানে বাউন্ডারি, বাধা, সেই বাধাটা কিন্তু এখনও দূর হচ্ছে না। আমাদের দেশের সাথে অন্যান্য দেশের, মানে সাউথ যে অংশটায়, আমরা দক্ষিণ এশিয়ার যে অংশটায় রয়েছি, সেই অংশটায় কিন্তু প্রত্যেকটা দেশই সংরক্ষণ বাণিজ্য নীতি
গ্রহণ করার মাধ্যমে যতই আমরা মানে ভালো সংস্থা করি না কেন, আমরা বাণিজ্য যে অবাধ বাণিজ্যের বিষয়টার দিকে কিন্তু এগিয়ে যেতে পারছি না। আমাদের এখনও বিভিন্ন দেশের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। আর এই বাণিজ্য ঘাটতির কারণে কিন্তু একটা দেশের অর্থনীতি যে গতিটা সেটা কিন্তু প্রতিকূলে চলে যায়। কারণ আমার দেশের একটা রিক্সাওয়ালার কাছ থেকে আমি যে ট্যাক্স গ্রহণ করি, সেটা যদি আমি আমার দেশের উৎপাদকদের কাছে না পৌঁছাতে পারি, আমি যদি সেটা মানে বিদেশে অন্য একটি দেশকে দিয়ে দেই, তাহলে তো সেটা আসলে আমার দেশের জন্য কখনোই কি বলবো যে সেটা খুব উন্নত শক্তিশালী একটা অর্থনীতির চিহ্ন বয়ে আনবে না, তাই না? কারণ এখানে যদি আমার আমদানি এবং রপ্তানি বাণিজ্যটা সাম্য অবস্থায় থাকতো, তাহলে কিন্তু আমার দেশের অর্থনীতিটা আরও শক্তিশালী হয়ে যেত। বর্তমানে আমাদের যে জিডিপি রয়েছে তার থেকে আরও অনেক বেশি শক্তিশালী হতে পারতো, অনেক বেশি জিডিপি আমরা আয় করতে পারতাম, যেহেতু আমাদের দেশের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তারপরেও আমি বলবো বাংলাদেশের যে এখন অর্থনীতিটা সেটা অনেক ভালো অবস্থানে রয়েছে অন্যান্য দেশের তুলনায়। যদিও করোনার কারণে সবাই সমস্যায় আছে, অনেক লোক চাকরি হারাচ্ছে, অনেক প্রতিষ্ঠান হয়তো বন্ধও হয়ে যেতে পারে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধও হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের অবস্থান ভালো আছে। এবং সেজন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই কিন্তু মাস্ক অবশ্যই ব্যবহার করবে, স্বাভাবিক যে স্বাস্থ্যবিধি আছে সেটা অবশ্যই মেনে চলবে, ঠিক আছে? এরপরে আমরা পড়ব এলসি। দেখো এলসি কি? এলসি হলো বাংলা প্রত্যয়পত্র। এটি আন্তর্জাতিক বাণিজ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের দলিল। এবং এই যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে আমদানি রপ্তানির সৃষ্টি হয় এবং দেনা পাওনার সৃষ্টি হয়, সেই দেনা পাওনা নিষ্পত্তিতে একটি অন্যতম জনপ্রিয় এবং সর্বজন গ্রাহ্য একটি পদ্ধতি হলো এই প্রত্যয়পত্র। তো এই যে প্রত্যয়পত্র, এটা কিভাবে হয়? প্রত্যয়পত্রটা আসলে ব্যাংকগুলো প্রদান করে। তাহলে এই সব দেশের ব্যাংক কি প্রদান করে? সব দেশের ব্যাংক কিন্তু প্রত্যয়পত্র বা এলসি প্রদান করতে পারে না। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বা আইসিসি কর্তৃক প্রণীত ইউসিপি এর অধীন দেশগুলোর ব্যাংকগুলোই শুধুমাত্র এই এলসি প্রদান করতে পারে। যে দেশগুলো এই ইউসিপি এর অধীনে নেই, তারা কিন্তু এলসি করতে পারে না অন্য দেশের সাথে। তাহলে আমরা এলসিটা কি সেটা জেনে নিই। এলসিটা হচ্ছে এমন একটি পত্র, যে পত্র আমদানির কারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা দিয়ে প্রদান করা হয়। এই কাজটি করে ব্যাংক। এবং যেহেতু ব্যাংক এটি মানে আমদানিকারকের পক্ষে করে, মানে আমদানিকারকের দায় দেনা সে নিজের কাঁধে তুলে নেয়, সেজন্য এই এলসিকৃত যে অর্থ সেটা কিন্তু ব্যাংকগুলোর জন্য ঋণ হিসেবে ধরা হয়। এ কারণেই মূলত এলসি বা লেটার অফ ক্রেডিটকে ঋণপত্র ধরা হয়। তো আসি আমরা এবার এই সম্পর্কে মনীষীরা কি বলেছে, মানে এই এলসি সম্পর্কে মনীষীরা কি বলেছেন। পিএইচ কলিন তার বিজনেস মানে তার যে বিজনেস বইটি রয়েছে সেই বইতে বলেছেন যে প্রত্যয়পত্র বা এলসি হলো এমন একটি পত্র যেটা ব্যাংকগুলো তার মক্কেলের পক্ষে পণ্য সরবরাহকারীকে প্রদানের একটি স্বীকৃতিপত্র। মানে প্রত্যয়পত্র হলো ব্যাংকগুলো কর্তৃক প্রদত্ত তাদের মক্কেলের পক্ষে পণ্য সরবরাহকারীকে দেওয়া একটি স্বীকৃতিপত্র। এবং এই স্বীকৃতিপত্রের উল্লেখিত শর্ত পূরণ হলে তখন এই যে পরিমাণ আমদানিকৃত পণ্যের অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেটা প্রদান করা হয়। তো এই বিষয়ে যদি আমরা অক্সফোর্ড ডিকশনারির দিকে তাকাই, দেখো আমি বোর্ডে একটা সংজ্ঞা লিখে রেখেছি। Letter of credit means a letter from one banker to another authorizing the payment of a specified sum হবে SUM sum to the person named in the letter on certain specified conditions. আবার পড়ছি, letter of credit means a letter from one banker to another authorizing the payment of a specified sum to the person named in the letter on certain specified condition. তো এখানে যে কথাটা বলা হয়েছে যে
এটা হচ্ছে এমন একটা পত্র যেটা ব্যাংক তার পক্ষে অন্য কাউকে কি করে যে দেওয়ার নিশ্চয়তা দেয় এবং শর্ত মানে ওই পত্রতে যদি উল্লিখিত শর্তগুলো প্রতিপালিত হয় তাহলে শর্তে উল্লিখিত নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, এ মর্মে কিন্তু এই পত্রে উল্লেখ থাকে। অর্থাৎ পত্রটাতে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে আমদানিকারকের পক্ষে ব্যাংক এই নিশ্চয়তাপত্র প্রদান করে যে এই যদি চুক্তিতে উল্লেখিত শর্তগুলো পূরণ করা হয় তাহলে এই আমদানিকৃত পণ্যের মূল্য ব্যাংক পরিশোধ করে দিবে। এখানে কিন্তু জাস্ট এমনি পণ্য আমদানি করলো, সেই আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করা হবে এই মর্মে নিশ্চয়তা দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এখানে অনেক শর্ত রয়েছে, অনেক পক্ষ জড়িত রয়েছে, অনেক বিষয় রয়েছে, যেগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই যে বিষয়টা, এই যে পত্রটা, সেটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। পরের লাইনে সেটাই বলা হয়েছে যে কমার্শিয়ালি লেটার্স অফ ক্রেডিট ওয়াইডলি ইউজড ইন ইন্টারন্যাশনাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ট্রেড অ্যাজ মিনস অফ পেমেন্ট। মানে আন্তর্জাতিক বাণিজ্যে উদ্ভূত লেনদেন সমাপ্তি করার জন্য এই লেটার অফ ক্রেডিট বা এলসি বা প্রত্যয়পত্র ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর আগামী ক্লাসে আমরা এই এলসির সম্পর্কে আরও বাকি পড়াগুলো আলোচনা করব। আল্লাহ হাফেজ।